হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সানডে, জাস্ট এই স্নান করে উঠলাম। একটু উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে, জাস্ট স্নান করে উঠলাম। এখন পুজো দিয়ে জাস্ট রান্নাঘরে যাব। তো চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। আর আজকে যে রান্নাটা করব সেটা কিন্তু ঠাকুর বাড়ির রান্না, যেটা হচ্ছে গিয়ে মানে ছানার বড়ার একটা তরকারি। তো সেটা কিন্তু টোটালি আমি করবো হচ্ছে গিয়ে ঠাকুরবাড়ির রেসিপি অনুযায়ী। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর চলো দেরি না করে রান্নাঘরে গিয়ে আমি রেসিপিটা শুরু করি। আমি যে ছানার তরকারিটা করব তার জন্য কিন্তু এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা ফুটে উঠলে কিন্তু আমি পাতিলেবু দিয়ে ওটাকে ছানা কেটে নেব। এখানে কিন্তু আমার ছানাটা করা হয়ে গেছে। এইবার কিন্তু আমি ছানার জলটাকে ঝরিয়ে নেব। 500 গ্রাম দুধ থেকে কিন্তু এইটুকু ছানা হয়েছে। এইবার কিন্তু আমি একটা সুতির কাপড়ের মধ্যেই ছানাটাকে বেঁধে কিছুক্ষণের জন্য রেখে দেবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ছানাটাকে কিন্তু আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম, তারপরে যে এক্সেস জলটা সেটাকে বার করে রেখেছি। এখন কিন্তু ছানাটাকে আমি এরকমভাবে ঝুলিয়ে রেখেছি যাতে জলটা ঝরে পড়ে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু জলটা কিন্তু পড়ছে। এরকমভাবে কিন্তু ছানার জলটা ধীরে ধীরে এরকমভাবে নিচে পড়বে। পড়ার পরে ছানাটা কিন্তু একদম টেনে যাবে, তখন কিন্তু আমরা ছানাটাকে মাখতে হবে। ছানার এই রেসিপিটার জন্য কিন্তু আমাদের 3টে জিনিস কড়াইতে শুকনো খোলায় ভাজতে হবে। এখানে আছে মৌরি, এখানে আছে গোটা জিরে, এখানে আছে শুকনো লঙ্কা। এটা কড়াইতে ভেজে তারপরে কিন্তু এটা মিক্সিতে গুঁড়ো করতে হবে। এই 3টে জিনিস দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা এটা শুকনো খোলাতে ভাজবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা এই 3টে জিনিস যেমন মৌরি, জিরে আর শুকনো লঙ্কাটা ভাজবো তখন কিন্তু ফ্লেমটা একদমই কম করে ভাজবো। আর পরিমাণটা কিন্তু আমাদের ততটাই দিতে হবে যতটা আমাদের ছানা আছে। আমি 500 গ্রাম দুধের ছানা করেছি, তো সেটা খুবই অল্প হবে, সেই জন্য কিন্তু আমাদেরকে মশলাটাও খুব কম পরিমাণেই নিতে হবে। এটাকে ভালো করে ভেজে তারপরে কিন্তু আমরা মিক্সিতে গুঁড়ো করব। আর এই যে রান্নাটা আমি করছি এটা কিন্তু সম্পূর্ণ ঠাকুরবাড়ির রেসিপিতেই করা। এবার কিন্তু আমি ছানাটা খুলে নেব। এখানে দেখতে পাচ্ছ নিচে জল ছিল, জলটা শুকিয়ে গেছে, আর কিন্তু এটাতে জল নেই। এটা ছানাটাকে খুলে আমি কিন্তু মাখবো। কিন্তু আমরা ছানাটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমাদেরকে ছানাটাকে ডোলে ডোলে মাখতে হবে। তো আমি ছানাগুলোকে ভালো করে মেখে গোল গোল শেপ বানিয়ে নিয়েছি। এখানে আলুটা রাখা আছে আর কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হলে কিন্তু ছানাগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। কড়াইয়ের তেলটা মোটামুটি গরম হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, ছানাতে কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ কিন্তু কিছু অ্যাড করিনি। এবার কিন্তু আমি ধীরে ধীরে ছানাগুলোকে ভেজে নেব। ফার্স্ট একটা ছানা দিয়ে দিলাম। আর কেউ যদি মনে করে যে ছানা বলগুলো শক্ত শক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সে ওটাকে একটু গরম জলে, গরম জলে কিন্তু ভিজিয়ে রাখতে পারে। আগে আমি ছানাগুলো ভেজে নেব। তো তারপরে যদি মনে হয় যে ছানার বলগুলো শক্ত হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি নুন গরম জলে একটুখানি ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। কি সুন্দর হয়েছে, বলগুলো একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না। ছানার বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে একদম ভেঙে যাচ্ছে না, কোনো কিছু না। এরকমভাবেই কিন্তু আমরা একটু ভেজে নিয়ে তুলে নেব। ছানার বলগুলো কিন্তু ভেজে রাখা মানে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজলে কিন্তু এটা একটুখানি বেশি লাল হয়ে যাবে, কিন্তু ভালো লাগবে না। এবার কিন্তু আমরা নামিয়ে নেব। কড়াইতে আমি আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটাকে কিন্তু ভাজতে হবে ভালো করে। আর এদিকে কিন্তু ছানার বলটাও হয়ে গেছে। ছানার বলটা কিন্তু খুব সফট হয়েছে। এটাকে কিন্তু আর গরম জলে দেওয়ার কোনো দরকার নেই। আলুটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। কড়াইতে তেল মানে ওই আলুটা আমি ভেজে তুলে রেখেছি। এইবার এই তেলেই কিন্তু আমি ফার্স্টে তেজপাতা দিয়ে দেব। এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে আছে, এটা কিন্তু আমি ফোড়নে দিয়ে দেব। তার সাথে কিন্তু আমি ফোড়নে দেব হিং। এটাকে কিন্তু ভালো করে আগে ভাজতে হবে। কেউ যদি মনে করে যে সে আরেকটু তেল দেবে, সে কিন্তু সেটা দিতে পারে, বাট আমার মনে হয় এইটুকু তেল কিন্তু সাফিসিয়েন্ট।
কারণ আমি তেল এখানটাতে তুলে রেখেছি। তেলের মধ্যে কিন্তু আমি একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছি, আর একটু টমেটো পিউরি আমি কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দেবো। এইবার কিন্তু আমি এই মশলাটার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর চিনি কিন্তু অ্যাড করে দেবো। দিয়ে কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপরে কিন্তু আমরা এতে আলুটা অ্যাড করবো। আমি এবারে নুন দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষাতে হবে। আর আমার মনে হচ্ছে এবার কিন্তু সামান্য একটু তেল অ্যাড করা উচিত, তো তাই জন্য কিন্তু আমি অল্প একটু তেল এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা কিন্তু আমি ওর মধ্যে একটু অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু আমাদেরকে মশলাটা আবার কষাতে হবে। এবার আমি মশলাটার মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিন্তু মশলাটাকে আমাকে ভালো করে মিক্সড করতে হবে। আর একটা মশলা যেটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি এবার এটার মধ্যে অ্যাড করব। সেটা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, জিরে আর মৌরি গুঁড়োটা। এটা আমি শুকনো কলায় ভেজে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা কিন্তু আমি অ্যাড করব। এটাই কিন্তু ঠাকুরবাড়ির রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস ছিল। রান্নায় কিন্তু আমাদের যতটা জল দরকার, এবার কিন্তু আমরা রান্নায় জলটা অ্যাড করব। এইবার আমি জলটা অ্যাড করব। যতটুকু ঝোল আপনি রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু এখানটাতে জলটা অ্যাড করতে হবে। এখানে কিন্তু আমি আরেকটু জল অ্যাড করব। ব্যাস, এর থেকে বেশি ঝোলের কিন্তু আমার প্রয়োজন নেই। এবার কিন্তু আমরা 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আমি কিন্তু এখানে ঢাকনাটা তুলে দিয়েছি কারণ ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু আমি ছানার বলটা অ্যাড করব। এরপরে কিন্তু আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু এখানটাতে লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু লঙ্কা কিন্তু বাটা দিয়েছি আর ফোড়নও কিন্তু লঙ্কা দিয়েছি, তাই কিন্তু ঝালটা কিন্তু বুঝে দিতে হবে। এবারে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই অবস্থায় এটাকে এখন ঢাকবো না, ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু ফুটতে দেবো, তারপরে কিন্তু আমরা নামিয়ে নেব। ঝোলটা কিন্তু আমার এখানে ফুটে উঠেছে আর বড়াটাকে আমি এখানে নামিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি ঝোলটাকে নামিয়ে নেব। ঝোলটাকে নামিয়ে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব একটা পাতলা ঝোল নেই, ঝোলটা কিন্তু খুব গাঢ়ই হয়েছে। আর এখানে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটাও শেষ হয়ে গেছে, বৃষ্টি এদিকে বাইরে শুরু হয়ে গেছে। এই যে তোমরা হয়তো মানে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ঠাকুরকে কিন্তু আমরা এইটা যখন আমরা ভোগ দিই, ঠাকুরকে কিন্তু আমরা নিবেদন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে হিংটা অ্যাভয়েড করতে হবে। হিংটা যদি আমরা অ্যাভয়েড করি, ঠাকুরকে কিন্তু আমরা এটা ভোগে দিতেই পারি। আর আরেকটা কথা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সবাইকে অনেক সাপোর্ট করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে।